এই ফাল্গুনি, তোর কি কনজাংটিভাইটিস হয়েছে নাকি? সকাল থেকেই মেজাজটা এমনিতেই বিগড়েছিল, কিন্তু হঠাৎ মেঘার এমন অদ্ভুত প্রশ্ন করাতে মেজাজটা যেন আরো বিগড়ে গেল ফাল্গুনির। তাই চোখ থেকে বাদামি রঙের রোদ চশমাটা খুলে চোখ দুটোকে বড় বড় করে মেঘার দিকে তাকিয়ে বেশ ঝাঁঝিয়েই বলে উঠল, দেখে নে, ভালো করে দেখে নে। মেঘা ওর চোখের দিকে দেখেই বুঝে গেছে যে মেয়েটা সারারাত কান্নাকাটির পর্ব চালিয়েছে। তাই তো এখন লাল হয়ে ফুলে যাওয়া চোখ দুটোকে ঢাকতে সানগ্লাস পরে বসে আছে। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে মেয়েটা এত কান্নাকাটি করছে? প্রশ্নটা মানুষপটে উদয় হলেও ফাল্গুনীকে এই ব্যাপারে এখন জিজ্ঞেস করাটা ঠিক মনে করল না। তাই এই মুহূর্তে ফাল্গুনীর মাইন্ডটা একটু চেঞ্জ করার চেষ্টা করলো। কিন্তু মেঘার কোনো কথারই কোনো প্রভাব পড়ল না ফাল্গুনীর ওপর। উপরন্তু সব কথায় মেঘাকে এমন একটা রূঢ়ভাবে উত্তর দিল, এবার মেঘা ফাল্গুনীকে মনে উদিত প্রশ্নটা করেই ফেলল, কি হলো হঠাৎ? এত রাগছিস কেন বলতো? সৌমিক কি আবার কিছু করেছে নাকি? মেঘার কথাগুলো শুনে ফাল্গুনীর রাগের পারদটা যেন আরো একটু বেড়ে গেল। তাই তো আবারও একটু রূঢ়ভাবেই বলে উঠল, রাগ করার মতোই বিষয়। তুই আমাকে ঘরের মধ্যে সানগ্লাস পরে দেখতে পেলি, কিন্তু আমি সানগ্লাসটা খোলার পর কিছু দেখতে পেলি না। আর ওই সৌমিকের তো নামও নিবি না। ফাল্গুনির কথা শুনে মেঘা সামনের ছোট টেবিলটা থেকে সানগ্লাসটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলো। যা দেখে ফাল্গুনি কাচুমাচু মুখ করে উপরওয়ালাকে উদ্দেশ্য করে আপন মনে বলে উঠল, এইসব উদু পাবলিকগুলোকেই আমার ভাগ্যেই কেন লিখেছিলে? সব কটাই মাথা মোটা, কিছু বুঝেও বোঝে না, আর কিছু দেখেও দেখে না। ফাল্গুনির শেষের কথাটা শুনে মেঘা রোদ চশমা সমেত কোমরে হাত রেখে সগর্বে ওকে বলে উঠল, কিছু না বুঝলে আমি এতদিন ধরে তোর জন্য আসা সুপাত্রগুলোকে রিজেক্ট করলাম কি করে? ফাল্গুনি কোনো উত্তর দিচ্ছে না দেখে মেঘা ভ্রুজোড়া উঠিয়ে ফাল্গুনির দিকে তাকালে ফাল্গুনি একটু উদাসভাবে বলে ওঠে, কিন্তু কি লাভ এত কিছু করেও? মেঘা অবাক হয়ে বলে উঠল, কি লাভ মানেটা কি? তোর আর সৌমিকের লাভের ট্রেনটাকে রাজধানী স্পিডে স্টেশনে নিয়ে যাওয়ার জন্যই তো আঙ্কেল আন্টির সামনে ট্যাঙ্কার ট্যাঙ্কার মিথ্যে মিথ্যে বাহানা করলাম। হ্যাঁ, কিন্তু এত কিছুর পরেও তো সৌমিক আমার দিকে সেভাবে তাকায় না। ওর কাছে তো আমি শুধু ওর বেস্ট ফ্রেন্ড। মেঘা এবার রোদ চশমাটা সামনে থাকা সুদৃশ্য ছোট্ট কাচের টেবিলটায় রেখে ফাল্গুনির পাশে বসে পড়ল। তারপর বলে উঠল, আচ্ছা, ও না হয় তোকে নিজের বেস্ট ফ্রেন্ড মানে, কিন্তু তুই কি ওকে কখনো কোনো ইশারা করেছিস? মানে তুই কি ওকে কখনো কোনো রকম বোঝানোর চেষ্টা করেছিস যে তুই ওকে ফ্রেন্ডের থেকেও একটু বেশিই মনে করিস? মানেটা কি? সেই ক্লাস 11 থেকে কত রকম ভাবেই তুই ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মহাশয়ের সেদিকে নিজের দৃষ্টিপাত করলে তো। ফাল্গুনি রাগান্বিত স্বরে বলে উঠল। এরপর মেঘা ওকে কিছু বলল না। আর ফাল্গুনি সে তো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উদাসভাবে বসে রইল। আসলে দুজনেই তো জানে সৌমিক কেমন উড়ো উড়ো স্বভাবের ছেলে। আর সেই স্কুলবেলা থেকেই ফাল্গুনি তো কম চেষ্টা করেনি। রাখি, ভাইফোঁটা আর যা কিছু হয় সব অনুষ্ঠানেই তো সৌমিককে ছাড়া বাকি সব ছেলেদের নিজের ভাই বা দাদা বানিয়ে ফেলেছে। এমনকি ওর মা বাবা ওর জন্য যে পাত্রগুলোকে দেখেছে তাদের মধ্যেও কয়েকজনকে দাদা বানিয়ে দিয়েছে। আর এই সবকিছুই সৌমিকের জানা সত্ত্বেও কোনো ক্রিয়া প্রতিক্রিয়া করেনি, বরং ফাল্গুনীকে সাপোর্ট করে বলেছে, আজকাল বিয়ে করে কি হবে, তার থেকে নিজের শর্তে বাঁচো আর লাইফটাকে এনজয় করো। সত্যি, তোর এই একা জীবন কাটানোর সিদ্ধান্তটা খুব ভালো লেগেছে আমার। ইন্ডিপেন্ডেন্ট ওমেন। সৌমিকের এমন মন্তব্য শুনে এক মুহূর্তের জন্য ফাল্গুনীর মনে হলো ছেলেটার মাথায় হাতুড়ি দিয়ে জোরে এক ঘা দিয়ে বলে, ওরে গর্ধব, আমাকে এসব তোর জন্য করতে হচ্ছে। এবার তো একটু বোঝ আমার মনের কথাটা। কিন্তু না, এই রকম একটা মন্তব্যের প্রত্যুত্তরে কিছু বলতে পারেনি সেই মুহূর্তে ফাল্গুনী। আসলে মনে মনে কোথাও একটু ভয় এসে জড়ো হয়েছিল ফাল্গুনীর। এমনিতেই সৌমিক এই রিলেশন, বিয়ে এসবে খুব একটা বিশ্বাসী নয়। এতে যদি ফাল্গুনীর মনের কথাটা শুনে সৌমিক ওদের এত বছরের বন্ধুত্বটাই ভেঙে দেয়,
তখন তার থেকে এই ভালো। হঠাৎই মোবাইলের যান্ত্রিক কম্পনে শান্ত ঘরে নিস্তব্ধতা ভেঙে গেল। স্ক্রিনে সৌমিকের নামটা ভেসে উঠেছে, কিন্তু ফাল্গুনী ফোনটা রিসিভ না করে চুপ করে বসে আছে দেখে বিরক্ত হয়ে মেঘা বলে উঠল, সৌমিক কল করেছে, কলটা রিসিভ কর। এবার ফাল্গুনীর নোনা জলের বাঁধ ভেঙে গেল। গতকাল রাতের মতন আবারও অঝোরধারা বইতে লাগলো। ফাল্গুনীকে এভাবে কেঁদে ফেলতে দেখে মেঘা কেমন হতভম্ব হয়ে গেল। তাড়াতাড়ি করে ওকে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুই হঠাৎ কাঁদছিস কেন? আধভাঙা গলায় ফাল্গুনী বলে উঠল, তুই জানিস সৌমিক আমাকে কেন কল করেছে? ওদের অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটটায় পৌলমী নামে একটা নতুন মেয়ে এসেছে। সৌমিক ওকে খুব পছন্দ করে। গত 2.5 মাস ধরে ওরা একে অপরকে ডেট করছে, যেটা সৌমিক আমাকে কয়েকদিন আগেই বলেছে। আর কাল আমি আমাদের এক কমন ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও নাকি আজ মেয়েটাকে প্রপোজ করবে। আমি নিশ্চিত এটাই বলার জন্য সৌমিক আমাকে কাল থেকে বারবার ফোন করছে। এটা শুনে মেঘা কি বলবে তা বুঝতে পারল না, তাই মৌন থাকাই ঠিক মনে করল। মেঘা আর ফাল্গুনের এই কথোপকথনের মাঝে সৌমিক আরও বারবার কল করে ফেলেছে, কিন্তু ফাল্গুনী না কল রিসিভ করল আর না কল ব্যাক করল সৌমিককে। এরপর সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল। চারিদিক আলোয় ভরে উঠল। সকলেই নিজের প্রাপ্তি অপ্রাপ্তির কথা ভুলে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরের চাওয়া পাওয়া আর আশা আকাঙ্ক্ষাগুলোকে একরাশ আনন্দসহ স্বাগত জানানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু এই মুহূর্তেও ফাল্গুনী ঘর অন্ধকার করে এক কোণায় বিষণ্ণতার সাগরে ডুবে বসে আছে। ঠিক এই সময় ফোনটা টুং করে দুবার বেজে উঠল। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে সৌমিকের নামটা ভেসে উঠল। স্ক্রিন লক ওপেন করে মেসেজ বক্সে ঢুকতেই সৌমিকের পাঠানো মেসেজ দুটো দেখে ফাল্গুনীর মুখটা কেমন কঠিন হয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে চোখের জল মুছে রেডি হয়ে মেঘাকে বগলদাবা করে নিয়ে পৌঁছে গেল ব্লু মুন রেস্টুরেন্টে, যেখানে আজ সৌমিক পৌলমীকে প্রপোজ করবে। সৌমিক এতক্ষণ রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়েই অপেক্ষা করছিল ফাল্গুনীর জন্য। ফাল্গুনী আসতেই সৌমিক ওকে বলে উঠল, আমি তো ভাবলাম তুই আসবি না। তোর জীবনের এত ইম্পর্ট্যান্ট দিন আর আমি আসবো না? আফটার অল আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। মেঘি হাসি দিয়ে মনের বিষণ্ণতার মেঘ ঢেকে কথাগুলো বলল ফাল্গুনী। সেটাই তো, কিন্তু তুই কাল থেকে আমার ফোন রিসিভ করছিলিস না কেন? এতবার কল করলাম, তুই একটা রিং ব্যাকও করলি না। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। কিচ্ছু গোলমেলে না, আসলে মা বাবার ঠিক করা আরও একটা পাত্রের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওহো, তাই বল। তা এবারেও তো গোল দিয়ে এসেছিস। না, এমন কিছু নয়। আসলে এবারের ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। অনুভূতিহীনভাবে কথাগুলো বলে উঠল ফাল্গুনী। অপরদিকে ফাল্গুনের এই কথাগুলো শুনে সৌমিকের মুখটা কেমন যেন অন্ধকারে ছেয়ে গেল, যেটা ফাল্গুনী খেয়াল না করলেও মেঘা ঠিক লক্ষ্য করল, তবে মুখে কিছু বলল না। আসলে ফাল্গুনী আর সৌমিকের মধ্যেকার কথোপকথনটা শুনে মেঘা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মনে মনে ভাবছে, যে ফাল্গুনী কিছুক্ষণ আগে পর্যন্ত সৌমিকের জন্য কান্নাকাটি করছিল, সে হঠাৎ এসব কি বলছে? এই মেয়ের কি পার্সোনালিটি ডিসঅর্ডার আছে নাকি? সৌমিক, তুই তো কোনো সম্পর্কে জড়াতে চাইতিস না, তবে হঠাৎ কি হলো? মেঘা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলে সৌমিক একবার আর চোখে ফাল্গুনীর দিকে তাকালো। বুঝতে বেশ সময় লাগলো, তবে পৌলমীকে ডেট করতে গিয়ে অবশেষে বুঝলাম আমি সত্যিই ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর সেও আমাকে খুব ভালোবাসে। আর শুধু ভালোবাসলেই তো হবে না, সারা জীবন ভালোবাসাটা আগলে রাখার দায়িত্বও নিতে হবে। তাই শুভস্য শীঘ্রম। সৌমিকের এই আবেগী কথাগুলো শুনে ফাল্গুনী নিজেকে আর ঠিক রাখতে পারল না। ভালোবাসা নাই বা পেল, বন্ধুত্বটা তো আছে। তাই বেস্ট ফ্রেন্ডের জীবনের এই প্রেশাস টাইমটাকে নিজের দুঃখের কথা ভেবে খারাপ করতে চাইল না। কথাগুলো মনে আসতেই বেস্ট ফ্রেন্ডের খুশিতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলল ফাল্গুনী। এরপর তিনজন মিলে রেস্টুরেন্টের রুপটপে চলে এলো, যেখানে এখন জোর কদমে বর্ষবরণের পার্টি চলছে।
চারিদিকে রঙিন আলো, লাউড মিউজিক, হই হুল্লোড় সব চলছে। কিন্তু এই মুহূর্তে এই মহলটা কেমন যেন বিষাদ লাগছে ফাল্গুনীর। আসলে যা ভাবা হয় তা তো হয় না সব সময়। আর নিজের প্রিয় মানুষটার সামনে মনের আবেগকে লুকোনোটাও বেশ চাপের। তাই একা একা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে মেয়েটা। কিছুক্ষণ পর সৌমিক হাতে একটা মকটেলের গ্লাস নিয়ে হাজির হলো ফাল্গুনীর সামনে। ফাল্গুনী ওকে দেখেও কেমন যেন না দেখার একটা ভান করল। তা দেখে সৌমিক একটু মজা করে বলে উঠল, কি রে, এখন থেকেই নিজের উডবিকে মিস করছিস এত? এরপর কি করবি? ফাল্গুনী সৌমিকের কথাগুলোকে উপেক্ষা করে দিয়ে কি মনে করে বলে উঠল, পৌলমী অপেক্ষা করছে তোর জন্য, যা, ওর কাছে যা। ফাল্গুনীর কথায় স্পষ্ট রাগের আভাস ফুটে উঠল, যেটা সৌমিক ভালোই বুঝতে পারল। তাই তো ফাল্গুনীকে আরো একটু রাগিয়ে কনফার্ম হওয়ার জন্য পৌলমীর নামে কয়েক ডজন প্রশংসার বাণী শুনিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে সৌমিকের ধারণাটা স্পষ্ট মিলে গেল। এতক্ষণ ধরে ফাল্গুনী সৌমিকের মুখে পৌলমীর প্রশংসা শুনে আর নিজের ভেতরে জ্বলতে থাকা আগ্নেয়গিরিটাকে নিষ্ক্রিয় রাখতে পারল না। তাই বেশ ঝাঁঝিয়েই সৌমিককে একঝাড় কথা শুনিয়ে পার্টি থেকে চলে যেতেই যাচ্ছিল। কিন্তু সৌমিক ওকে আটকে দিয়ে বলে ওঠে, আরে, কোথায় যাচ্ছিসটা কোথায়? আমার লাইফের এত ইম্পর্টেন্ট একটা দিন, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য থাকবি না? না না, তুই কোথাও যাবি না। কথাগুলো বলেই সৌমিক ফাল্গুনীর হাত ধরে ভিড়ের মধ্য থেকে বেরিয়ে একটা ফাঁকা দিকে চলে এলো। তুই 1 মিনিট দাঁড়া, আমি আসছি। এইটুকু বলে সৌমিক আবার ভিড়ের মধ্যে মিশে গেল। কেন যে আবেগের বশে এখানে এলাম কে জানে। এখন সৌমিক পৌলমীকে প্রপোজ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে ওদের ফটো তুলব। কথাগুলো মনে হতেই ফাল্গুনের চোখ দুটো সিক্ত হয়ে উঠল। পলকের মধ্যে ফাল্গুনের এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল। সৌমিক একটা প্লেটে চকোফাজ পেস্ট্রি হাতে নিয়ে ফাল্গুনীর সামনে হাঁটু ভাঁজ করে বসে বলে উঠল, জানি আমাকে এইভাবে দেখে তুই একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিস হয়তো, কিন্তু আমি আপকামিং বছরের প্রথম মুহূর্ত থেকে আমার জীবনের শেষ মুহূর্ত অবধি তোর সাথে কাটাতে চাই। দিবি আমাকে সারা জীবন তোর হাতটা ধরতে? সৌমিকের বলা কথাগুলো শুনে ফাল্গুনী সত্যি রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়েছে। মনে হচ্ছে, এসব কি বলছে সৌমিক? ওর তো পৌলমীকে এসব বলার কথা ছিল আজ, কিন্তু আমাকে কেন বলছে? তার মানে কি সৌমিক? শেষের কথাটা মনে হতেই ফাল্গুনী কেমন যেন মূর্তির মতন জমে গেল। এদিকে ফাল্গুনী কিছু না বলে চুপচাপ একভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে সৌমিক বলে উঠল, দেখ, এই মুহূর্তে আমার কাছে কোনো গোলাপ বা রিং নেই, তাই পেস্ট্রি দিয়েই কাজ চালিয়ে নে প্লিজ। আর কাল তোকে একটা গোটা গোলাপ চারা গিফট দেব। তাও ফাল্গুনী চুপ করে দাঁড়িয়ে আছে দেখে সৌমিক উঠে দাঁড়িয়ে কি করবে বুঝতে না পেরে ফাল্গুনীর মুখের সামনে কাঁটা চামচটায় পেস্ট্রিটার সামান্য একটু অংশ লাগিয়ে নাকের কাছে ভাসাতে থাকল। এর মধ্যে ফাল্গুনী অতিরিক্ত উৎসাহের বশে একটু আটকে গিয়ে বলে ওঠে, তো তুই কি বললি? তুই কি আমাকে আমাকে ম্যারেজ প্রপোজাল দিলি? না তো, মিস চকোফাজ পেস্ট্রিকে দিলাম। অফকোর্স তোকেই দিলাম, কিন্তু তুই তো পৌলমীকে। সৌমিক কথাটা কুড়ো করতে দিল না ফাল্গুনীকে। তার আগেই বলে উঠল, দেখ, ওকে আমি শুধু ডেট করেছি, বাট তুই তুই আমার একটা বদঅভ্যাসে পরিণত হয়ে গেছিস, যে বদঅভ্যাসটা আমি নিজের কাছে সারা জীবন আগলে রাখতে চাই। সৌমিকের আবেগমাখা কথাগুলো শুনেই জমে থাকা বিষাদের মেঘগুলো সরে গিয়ে রোদ খেলে উঠল ফাল্গুনীর মনে। তাই আর দেরি না করে বলে উঠল, তুই আমাকে এভাবেই আমাদের প্রত্যেক অ্যানিভার্সারিতে পেস্ট্রি গিফট করবি, তবেই আমি। কথাগুলো শেষ হওয়ার আগেই সৌমিক ফাল্গুনীকে জড়িয়ে ধরে বলল, আমি নিজের হাতে বানাবো। এভাবেই চারিদিকে আতশবাজির আওয়াজ আর ঝলমলে আলোর বর্ষবরণের মাঝেই একটা নতুন গল্পের শুরু হলো। ফাল্গুনী আর সৌমিকের গল্প।